নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই বৃষ্টি ভেজা সকালের মিষ্টি শুভেচ্ছা। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক। আজকে সকালের ব্রেকফাস্টে আছে আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি, আর তার সাথে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো এটা অফ ক্যামেরায় সব করে নিলাম। আর আজকে আমার ইচ্ছে হয়েছিল কচু শাক খাওয়ার, তো তার জন্য বরমশাইকে বলেছিলাম কচু শাক আনতে। তো দেখো কচু ডগা নিয়ে চলে এসেছে। আর এই কচুর ডগা কিন্তু বেশ ভালোই লাগে, মানে আমার তো ভীষণ পছন্দের খাবার একটা। আর এটা কিন্তু মাছের মাথা দিয়ে করলে কিংবা চিংড়ি মাছ দিয়ে যেটা দিয়েই করো না কেন বেশ জমে যায়। আর যাই হোক, আজকে দেখো বাজার থেকে এনেছে ঝিঙে, উচ্ছে, পটল, আর এনেছিল আলু, আর তার সাথে এনেছিল কচু শাক। মানে একটাই কচু গাছ, বেশ বড় মোটা সোটা কচু। তো এটাই আজকে রান্না করবো। তো তার জন্য দেখো এখন বসে গেছি আমি কচু গাছগুলো কাটতে, মানে কচু শাকই বলে। কচু শাকগুলো কেটে নিচ্ছি ভালো করে, কাটার পরে ধুয়ে নেব। আর এটা কিন্তু একটু মুছে নিতে হয়, মানে একটা পরিষ্কার সুতির ন্যাকড়া নিয়ে ভালো করে মুছিয়ে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করে নেবো। এই ধরনের কচু গাছ প্রায় সব এলাকায় কম বেশি দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন পতিত জমিতে অনাদরে অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায়। আর এই ধরনের কচু গাছ বহু প্রজাতির হয়ে থাকে। কয়েকটি প্রজাতির কচু, তার মধ্যে আবার কয়েকটি প্রজাতির কচু আছে যেগুলোকে প্রচুর পরিমাণে পরিচর্যার দরকার। বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলোকে বুনো কচু শাক বলা হয়। এই ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবারের উপযোগী নয়। খাবার উপযোগী জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুধ কচু, মান কচু, শোলা কচু, পানি কচু, পঞ্চমুখী কচু ইত্যাদি। আর কথা বলতে বলতে আমার কচুটা কিন্তু সেদ্ধ করাও হয়ে গেল। আর সেদ্ধ করতে দিয়েছিলাম আমি মানে হাফ কাপ মতো জল আর একটুখানি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছে। আর এই কচু শাকটা যেহেতু আজকে মাছের মাথা দিয়ে করব, তো তার জন্য মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। মানে 2 পিস মাথা ছিল, তো ওটাকে আগে ভালো করে ভেজে তুলে রাখলাম। আবার এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম রসুন ফোড়ন, আর তার সাথে এবার মাছগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো আমি কচু শাক। খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো এই কচু শাকের রেসিপিটা ভাতের পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অনেকভাবে করে দেখেছেন, মানে অনেক রকম মাছ দিয়ে। তো এরকমভাবে একদিন করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর সবশেষে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। তো এটা আর এই কচু শাক বিশেষভাবে মূল্যবান, মূলত এতে উপস্থিত প্রচুর পরিমাণে লৌহ এর জন্য। এটি রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও এতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, মানুষের হাড়, দাঁত ও দৃষ্টিশক্তি ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাঙালির হেসেলে এই কচু শাক বিভিন্ন উপায়ে রান্না করা হয়, যেমন চিংড়ি, নারকেল কড়া অথবা নিরামিষভাবেও রান্না করা হয়ে থাকে। এটি ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। নিরামিষ কচু রান্নার সাধারণ কিছু নিয়ম আছে, সেগুলো হলো প্রথমে কচু শাক সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরে নিতে পারেন। সেদ্ধ করা কচু শাকগুলো খুব ভালো করে চটকে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এখানে সর্ষেও ইউজ করতে পারো, অনেকে সর্ষে ফোড়ন দিয়ে কচু শাক রান্না করে, যেমন আমরা করি। এরপর কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ ও সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পছন্দ মতো ভেজানো ছোলার ডাল দিতে পারেন, নারকেল কোড়া, চিংড়ি মাছ, শাকটি দিয়ে ভাজতে পারেন। যার যেটা পছন্দ সে সেটা সেরকম দিতে পারে। জল শুকিয়ে তেল ছেড়ে না আসা পর্যন্ত রান্না করতে হবে। আর এই কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার, একটি রক্তশূন্যতা দূর করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও উচ্চমাত্রায় আঁশ হজম শক্তি বাড়াতেও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা মানবদেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ সহ চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। কচু শাকে উপস্থিত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত শক্ত করে এবং মজবুত রাখতেও ভূমিকা পালন করে। এছাড়াও এই কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকার কারণে এটি খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এই কচু শাক ভিটামিন সি এর চমৎকার উৎস হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে এবং যে কোনো সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে। এছাড়াও কচু শাকে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কমাতে উপকারী।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডাইনিং প্লেসটা পরিষ্কার করে নিলাম, মানে একটু ঝাড়টা দিয়ে গুছিয়ে গাছিয়ে সব রেখে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আজকে চলে গেছে দুষ্টু তো পরীক্ষা দিতে, আর ওর কিন্তু আজকে ছিল বেঙ্গলি এক্সাম। তো বেঙ্গলি ব্যাকরণ মানে গ্রামার আর সাথে বেঙ্গলি আর কি লিডটাও ছিল, তো দুটো একসাথেই হচ্ছে যেহেতু এখন ইউনিট টেস্ট চলছে। আর এইটা হচ্ছে 20 মার্কসের এক্সাম। জানি না এক্সাম কেমন দিচ্ছে, যেহেতু ওই বেঙ্গলিটা খুব ভয় পায়, মানে একদমই পড়তে চায় না, ওর পছন্দই নয় বেঙ্গলির, কিন্তু পড়তে হয়, তো সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রে খুব টাফ হয়ে যায়। তো এই জন্য একটু টেনশন হচ্ছে, জানি না কেমন পরীক্ষা দিচ্ছে, কি করছে ছেলেটা। আর এদিকে দেখো দুপুরের জন্য আমি করছিলাম মাছের ঝোল, মানে কাতলা মাছ ছিল ফ্রিজে, কাতলা মাছ দিয়ে আর পটল দিয়ে এখন রান্না করব। তো তার জন্য দেখো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আমাদের ঘরেতে আছে, কিন্তু লঙ্কাগুলো একদম না ঝাল কম, তো সেই জন্য একটু শুকনো লঙ্কা ফোড়নে না দিলেও খাওয়া যাচ্ছে না, মানে তরকারিটা টেস্টও হয় না। তার জন্য দেখো যে ফোড়নের সাথে দিয়ে দিলাম একটু লবণ, আর এই লবণটা দিয়ে এদিকে ওদিকে নাড়াচাড়া করে একটু দিয়ে দেবো ঢাকা, তারপরে না কিছুক্ষণ রাখলে পরে হয়ে যাবে সেদ্ধ। তারপরে দেখো আমি মশলাগুলো কষিয়ে দেবো, আর আজকে কিন্তু একদম ভাল লাগছে না মশলা বাটতে। তো আমার ঘরেতে বানিয়ে রাখা কিছু মশলা ছিল, মানে যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি বাড়িতে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে আজকে মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা চালিয়ে দেবো আর কি। দেখো একেবারে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আমি আজকে এরকমভাবে মাছটা রান্না করেছি, আর হালকা পাতলা পছন্দ করে, মানে আমার কর্তামশাই তো ভীষণ পছন্দ করে, আমিও একটু একটু পছন্দ করি, কিন্তু সবসময় আমার খুব একটা ভালো লাগে না। আর তারপরে নিয়ে বসলাম মানে মৌসম্বি লেবু, তো এটা বেশ অনেকদিন ধরে আনা হয়েছিল, তো বড়মশাই খুব বকাবকি করছিল যে রোজ লেবুগুলো নিয়ে আসি কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো না, তো তার জন্য এই 4টে লেবু নিয়ে বসলাম, এখন এগুলো কেটে নেবো। তো ওদের দুজনকে দুটো দেবো আর আমি একটা খাবো। তো এইভাবে দেখো লেবুগুলো কেটে সাজিয়ে নিয়েছি, তো আমি একটা নিচ্ছি আর দুষ্টুকে দুটো দেবো, আর বাবাকে একটা দেবো। আর এই সব লেবু হচ্ছে এখানে, আর আমি এখন এখানে বসেই খাচ্ছি। তো এটা হচ্ছে আমার রান্নাঘর, তো রান্নাঘরে এখানে বসে আমি খাওয়া দাওয়া এদিকে আমি অনেক লেবু নিয়ে বসেছি। তো দুষ্টু বলছে মা তুমি কতগুলো লেবু খাচ্ছ, মানে এক থালা লেবু কি তুমি সব একা খাবে? তো ওকেই বলছিলাম যে সব তো আমার নয়, তো আমি একে সাজানোর জন্য নিয়ে বসে আছি, এই আর কি। আর এদিকে দেখো আজকে আমাদের এনেছিল লোটে মাছ। তো লোটে মাছটা কিন্তু আমার খুব পছন্দের লোটে মাছ, আগে তো আমি একদমই খেতাম না, কিন্তু ইদানিং না খুব ভালো খাচ্ছি আর কি। তো এটা না খুব সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু একদম চেটে পুটে মানে আঙুল চেটে খাওয়ার মতো লাগবে, টেস্টি। তো এতদিন না কাটার সময় একটু ছোটো ছোটো করে কেটে ফেলতাম, কিন্তু আজকে থেকে আমি একটু বড় করে রাখলাম, তার কারণ হচ্ছে কাঁটাগুলো বেছে ফেলতেও সুবিধা হয়। আর যখন ছোট করে কাটতাম কাঁটাগুলো একদম মিশে যেত, খুব ছোট হয়ে যেত, সেক্ষেত্রে আমার কাঁটা বাছতেও অসুবিধা হতো, আর বাচ্চারা খেতে ওদেরও অসুবিধা হয়। মানে মানে ভাতে মানে প্রত্যেকটা ভাতের সাথে মানে এক দলা করে ভাত নিলে তার মধ্যে তো একটা করে কাঁটা থাকবে। আর এরকমভাবে যখনই মাছগুলো ছাড়িয়ে যাবে কাঁটার গা থেকে, তখন আমি রান্না করার সময় তুলে ফেলে দিতে পারবো। তো আজকে এরকম একটা ইউনিক পদ্ধতিতে মাছটা কেটেছি। তো যাই হোক, এবার দেখো আমি মশলাগুলো কী কী দিয়েছি সেটাই বলি। আর এখানে দিয়েছি আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছিলাম কয়েকটা গোলমরিচ। আর এইগুলো কিন্তু আমি সব একসাথে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, আর তার মধ্যেও দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর কি, মানে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো এখন কীভাবে মাছের কাঁটাগুলো তুলে ফেলছি, এগুলো বেশ বড় বড়, তো খুন্তি দিয়ে আগা দিয়ে আর কি তুলে ফেলে দেওয়া যাচ্ছে, পুরো মাছ ছাড়িয়ে গেছে, মানে মাছের মানে কাঁটার গা থেকে মাছ সব ছাড়িয়ে আর কি মাছটা রান্না হচ্ছে। আর কাঁটাগুলো এরকমভাবে রান্না করার সময় আমি বেছে ফেলে দিতে পারছি। আর এটা কিন্তু রান্না করতে গেলে মানে অল টাইম ঘুরতে হবে, কোনো সময় কিন্তু হাত খালি দেওয়া যাবে না, যদি না ঘোটা হয় তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে টেস্ট খারাপ হয়ে যাবে। তো তার জন্য কী করতে হবে, মানে একটু ঘোটা বেশি করতে হবে, বারবার ওরকমভাবে ঘুরতে হবে তলা নেড়ে, মানে তলাটা আর কি মেরে ঘুরতে হবে যাতে তলায় না লেগে যায়, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ স্মেল এসে যাবে, সেক্ষেত্রে মাছটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আর এখানে এই লোটে মাছটা রান্না করার জন্য মাছটা হচ্ছে ধনেপাতা আর টমেটো, আর এই দুটো ছাড়া কিন্তু আমি লোটে মাছ রান্না করতে পারি না। আর এটা দিলে সত্যি অসম্ভব সুন্দর লাগে, আর এটা কিন্তু গরম ভাতে এক থালা ভাত নিমেষে ফিনিশ হয়ে যাবে। তো আমরা তো খুব ভালো খাই, আমার কর্তামশাই প্রথম দিকে একদমই খেত না, মানে আমার বিয়ের পরই, কিন্তু আমি বিয়ের পর থেকে যখন থেকে রান্না করা ধরলাম এখন কিন্তু পুরোপুরি খাওয়া শিখে গেছে, কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, আজকে কিন্তু এরকমভাবে আমি রান্নাটা করছি, আর সবশেষে দিয়ে দেবো একদম ধনেপাতা কোচানো আগে থেকে কুচিয়ে রাখা। তো এরকমভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।